আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 2024-25 যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করে দিই। বলছে হাইড্রাজিন অণুতে অ্যাঙ্গেল H&H এর বন্ধন কোণ কত? এখন হাইড্রাজিনের সংকরায়ন কি সেটা আগে জানা লাগবে। চলো আমরা একটা একটা করে অপশনস গুলো দেখি। হাইড্রাজিনের স্ট্রাকচার হচ্ছে নাইট্রোজেন H তাই তো। এখন দেখো তো নাইট্রোজেনের কি আছে, সবগুলো কি সিঙ্গেল বন্ডেড অবস্থায় আছে। তাহলে এখানে সংকরায়নটা কি বলতো? সংকরায়নটা হচ্ছে আমার sp3। যদি সংকরায়ন sp3 হয় তাহলে আমার বন্ধন কোণ কত হওয়ার কথা? 109.5 ডিগ্রি। আকৃতি চতুস্থলকীয় হওয়ার কথা। কিন্তু এখানে কি আছে? অ্যামোনিয়ার ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যামোনিয়ার মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তাহলে লোন পেয়ার যদি থাকে তখন কি হয়? ভ্যাসপার থিওরি হয়। কি হয় আমরা জানি কি লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ, আর তারপরে হচ্ছে বন্ড পেয়ারের বিকর্ষণ। তাই তো, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে খেয়াল করো এখানে কি কি আছে? লোন পেয়ার এবং বন্ড পেয়ারের একটা বিকর্ষণ আছে, যার ফলে এই বন্ধন কোণটা কি হয়ে যায়? কিছুটা চেপে যায়। 109.5 ডিগ্রি হওয়ার পরিবর্তে কত হয়ে যায়? 160 ডিগ্রি হয়ে যায়। তোমাদের কি মনে আছে? তাহলে এখানে বন্ধন কোণ কত হবে? 160 ডিগ্রি। তাহলে এটা হবে আমার উত্তর। আশা করি একদম ক্লিয়ার। তাহলে তোমার কি শুধু এটা জানলে হবে না, আরো যত ব্যতিক্রম গুলো আছে সেগুলো জানতে হবে। তো তোমাদের হাজারিনাক্সের বইয়ের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার দুইটা ব্যতিক্রম আছে, তাই না? ওই জিনিসগুলো জানা লাগবে। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি সংকরায়নটা sp3 হয়, নরমালি বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয়। সংকরায়ন যদি sp2 হয়, বন্ধন কোণ 120 ডিগ্রি হয়। আর সংকরায়ন যদি sp হয়, বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। এগুলো হচ্ছে কথা নরমাল। আর sp3 হলে চতুস্থলিকীয় হয়, ত্রিভুজাকৃতির হয়, সরল রৈখিক হয়। এগুলো হচ্ছে নরমাল কথাবার্তা। ওকে, পরবর্তী কোশ্চেনে যদি যাই। আচ্ছা, তো তোমরা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, আমাদের কিন্তু ভার্সিটি ইউনিটের আইসিইউ ব্যাচ আছে। এই ব্যাচে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 20টি করে লাইভ ক্লাস রাখছি। প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে যেই টপিকগুলো থেকে ঢাবিতে প্রশ্ন হয়, প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে, তোমাদের যাদের এখনো বেসিক দুর্বল আছে, যে ভাই আমার বেসিক দুর্বল, আমি তো অনেক কিছু পড়ি নাই, তাদের জন্য বিশেষ করে একদম বেসিক থেকে, একদম শূন্য থেকে তোমাদেরকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কিভাবে নিয়ে যেতে পারবা? কারণ কি জানো, আমাদের একটা চ্যাপ্টার কখনো আমরা একটা ক্লাসে শেষ করব না, মিনিমাম 2-3টা করে চ্যাপ্টারে শেষ করব। সো বুঝতেই পারতেছো, ওই চ্যাপ্টারটা যদি যেই চ্যাপ্টারটা তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে একটা ক্লাসে শেষ করে দিচ্ছ, ওই চ্যাপ্টারটা আমরা 2-3টা ক্লাসে একদম ডিটেইলস পড়াই দিব। তাছাড়া যারা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যারা হচ্ছে কি আছে অপশনাল সাবজেক্টের পরিবর্তে কি দেখাবা, বাংলা ইংরেজি দেখাবা, তাদের জন্য কিন্তু মহসিন ভাই এবং হচ্ছে সুফিয়ান ভাইয়ের রেকর্ডেড ক্লাস থাকবে বাংলা এবং ইংরেজির উপর 20টি করে। বুঝতে পারলাম? আর আমাদের প্রিমিয়াম লেকচার শিট আছে। তোমরা যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবা, সাথে সাথে আমাদের প্রিমিয়াম লেকচার শিট পেয়ে যাবা। এবং যে কোর্সের দাম ছিল 8,000 টাকা, আমরা 50% ডিসকাউন্টে এতদিন ভর্তি করেছি 3,999 টাকা। আর আর্লি ব্রাইডদের জন্য এই কুপন যদি ইউজ করো তোমরা, আর 1,000 টাকা ডিসকাউন্টে তোমরা মাত্র 2,999 টাকায় ভর্তি হতে পারবা। আর দেরি না করে তোমরা যদি ভেবে থাকো যে তোমার অনেক ঘাটতি আছে, তোমার দ্বারা হবে কিনা, চোখ বন্ধ করে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস দেখো, আমাদের অনেক ক্লাস পাবলিক করা আছে, ক্লাস দেখে তারপর ভর্তি হয়ে যাও। চলো আমরা সামনে যাই। নিচের কোন যৌগটি টোটোমারিজম দেখাবে? টোটোমারিজম মনে আছে তোমাদের? টোটোমারিজম কই থেকে আসছে? আমরা সমানুতা পড়ছিলাম না? সমানুতা হচ্ছে দুই ধরনের ছিল। সমানুতা, খেয়াল করো, সমানুতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, একটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম বা ঘাটনিক সমানুতা। ঘাটনিক সমানুতা। আর একটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম, স্টেরিও সমানুতা। এই ঘাটনিক সমানুতা হচ্ছে আবার কয় ধরনের ছিল ভাইয়া? 5 ধরনের ছিল। কি কি ছিল ভাইয়া? চেইন আইসোমারিজম বা চেইন সমানুতা, অবস্থান বা পজিশন আইসোমারিজম, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, আর হচ্ছে টোটোমারিজম। ছিল, তাই না? আর এদিকে স্টেরিও আইসোমারিজম আবার দুই ধরনের ছিল।
স্টেরিও আইসোমারিজম আবার দুই ধরনের ছিল, কি কি বলতো? জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, আর হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতা, জ্যামিতিক সমানতা আবার কয় ধরনের ছিল? দুই ধরনের ছিল, সিস আর হচ্ছে ট্রান্স। আর আলোক সমানতা কয় ধরনের ছিল? তিন ধরনের, এনানসিওমার, ডায়াস্টেরিওমার আর হচ্ছে মিশ্রযোগ ছিল এগুলা। এই যে আমার টোটোমারিজম, এই টোটোমারিজম নিয়ে একটু কথা বলি, চলো টোটোমারিজম নিয়ে একটু কথা বলি। ওকে, টোটোমারিজম টোটোমারিজম জিনিসটা কি খেয়াল করো। টোটোমারিজম হচ্ছে এমন এক ধরনের সমানতা যেখানে, যেটাকে গতিশীল সমানতা বলা হয়। কি বললাম? গতিশীল সমানতা। এটাকে কি বলা হয়? কিটো-ইনল সমানতা। কিটো-ইনল সমানতা, বুঝাতে পারলাম? গতিশীল সমানতা, কিটো-ইনল সমানতা। এখানে কি ঘটে খেয়াল করো। CH3 C ডবল বন্ড O CH2, একটা H কে আমি উপরে ঢং করে লিখলাম, কিটোন গ্রুপ, তাই না? কিটোন। এখানে ঘটনা কি ঘটে? এখানে তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন অক্সিজেনের দিকে নিয়ে যায়। সো এই হাইড্রোজেনটাকে এখান থেকে প্রোটন আকারে এখানে বের হয়ে চলে আসে। সো এখানে একটা কার্বনের হাত ফাঁকা হয়েছে, এখানে একটা কার্বনের হাত ফাঁকা হয়েছে, নিজেদের মধ্যে হচ্ছে তারা বন্ধন তৈরি করে ফেলে, নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে ফেলে। তাহলে CH3 এখানে C সিঙ্গেল বন্ড OH হয়ে যায়, আর এখানে ডাবল বন্ড CH2 হয়ে যায়। দেখো তো একটা জিনিস খেয়াল করো, এটা কিটোন গ্রুপ ছিল, এটা কি ছিল? আমার কিটোন গ্রুপ। এটা আমার অ্যালকোহল গ্রুপ, এটা আমার ইন গ্রুপ। এই জন্য এখান থেকে হচ্ছে কিটো ইন অল সমাণু, এটাকে কি বলা হয়? কিটো ইন অল সমাণু বলা হয়। এবার এখানে আসি কোন যৌগটি টোটোমারিজম দেখাবে। তাহলে কিটোন গ্রুপ কয় আছে দেখো তো। আচ্ছা, এটা কেন দেখাবে না? এটা অ্যালকোহল গ্রুপ, দেখাবে না, এটা বাদ, এটা আমার বাদ। এটা অ্যাসিড গ্রুপ, এটা বাদ। ইন গ্রুপ বাদ, এই যে আমার কিটোন গ্রুপ, CH3 C ডবল বন্ড O CH3 কে আমি ঢং করে এভাবে লিখলাম, সমস্যা আছে নাই? ইলেকট্রন নিয়ে যায়, হাইড্রোজেন এখানে চলে আসে, তারপরে কি হয়ে যায়? CH3 C সিঙ্গেল বন্ড OH হয়ে যায়, ডাবল বন্ড CH2। কিটোইনল সমানতা, আশা করি বুঝাইতে পারছি, একদম ক্লিয়ার, তাই না? ওকে, পরে আসো। একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাস, মানে কোন গ্যাসের, একটা গ্যাস আছে যার 1 গ্রামের সবচেয়ে বেশি আয়তন দখল করে। তোমরা একটা প্রশ্ন প্যাটার্ন ফলো করছো? গত আমরা যে 25-26 এর কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম, ওইখানে ছিল না কোন গ্যাসের মানে কোন গ্যাসটা হচ্ছে সবচেয়ে বেশি আয়তন দখল করবে? হাইড্রোজেন গ্যাস দিছিল। এখানে একই গ্রামের কোন গ্যাসটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে বের করতে হবে। তাহলে আমরা আয়তন দখল বের করব এই ফর্মুলা দিয়ে। n সমান কি জানি? W/m ইজ ইকুয়াল টু কি জানি? n/na। আরো কি জানি? PV/RT। আরো কি জানি? VSTP 22.4 লিটার। আরো কি জানি? VSATP 24.789। আরো কি জানি? IT ডিভাইডেড বাই F। আর কিছু জানি? হ্যাঁ, S ইনটু V। এগুলো জানি। ঘটনা বুঝছো? এখন দেখো, তোমার এখানে 1 গ্রাম বলে দিছে, মানে W ফিক্সড। একই তাপমাত্রা ও চাপ বলে দিছে, মানে STP বলে না। তাহলে আমি এই দুইটা নিয়ে কাজ করব, PV/RT আর হচ্ছে W/m নিয়ে কাজ করব, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? W/m is equal to PV/RT। ক্লিয়ার? একই তাপমাত্রা চাপ বলছে, তাহলে আমার দেখো এই পুরো অংশটা কি ফিক্সড, এই অংশটা কি আমার ফিক্সড। ক্লিয়ার? আর এখানে W কি ফিক্সড, 1 গ্রাম ফিক্সড। তাহলে এটা আমার কথা নাই। তাহলে আমার এখান থেকে V আর এখানে m এর সম্পর্ক, তাহলে V এর সাথে m এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কার আয়তন বেশি হবে? যার আণবিক ভর কি কম। তাহলে দেখো তো নাইট্রোজেনের আণবিক ভর কত? এখানে নাইট্রোজেনের আণবিক ভর কত? 14 × 28 গ্রাম। অক্সিজেনের কত? 32। অ্যামোনিয়ার কত? 17। আর্গনের কত? 40। সরি, আর্গন হচ্ছে 18, 36, মানে অ্যাপ্রক্সিমেট 36 এর বেশি, 40 এর মতো কাছাকাছি, 38, তাই না? এরকম 38, 40 এই রিজিয়নে। এখন কথা হচ্ছে, খেয়াল করো ভাইয়া, সবচেয়ে কম কার? অ্যামোনিয়ার। তাহলে m যার কম, ভলিউম তার বেশি। উত্তর কি হবে আমার? অ্যামোনিয়া হবে আমার উত্তর।
অ্যামোনিয়া, কারণ আণবিক ভর 17। তাহলে 1 গ্রামের কোন গ্যাসটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে? অ্যামোনিয়া গ্যাস হচ্ছে সবচেয়ে বেশি আয়তন দখল করবে। শেষ। আচ্ছা, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া কার্বনেট আয়ন কি হিসেবে কাজ করছে সেটা দেখাইতে বলছে। এখন এখানে অপশনগুলো দেখো, জারক, বিজারক, অ্যাসিড, ক্ষার কি হিসেবে কাজ করছে। জারক বিজারক কখন হবে? যদি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, তাই না? তাহলে খেয়াল করি এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে কিনা। এখানে কার্বনের আমি জারণ মান বের করি, অ্যামোনিয়াম +1 দুইটা আছে, তাহলে এইটুকুর জন্য হচ্ছে +2, কার্বনেটটাকে x ধরলাম, মাইনাস অক্সিজেন হচ্ছে 6 -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত আসতেছে ভাইয়া? +4 আসতেছে। তাহলে এখানে কার্বনের জারণ মান কত? +4। একইভাবে এখানে দেখো তো কার্বনের জারণ মান কত? x -4 ইজ ইকুয়াল টু 0। x এর মান কত আসতেছে? +4। তাহলে দেখো তো জারণ মানের কোনো চেঞ্জ হয় না। যেহেতু জারণ মানের কোনো চেঞ্জ হয় না, এই বিক্রিয়াটা কি না? জারণ বিজারণ বিক্রিয়া না। সো জারক বিজারক এই দুইটা অপশনস আমার বাদ। এবার অ্যাসিড না ক্ষার কোনটা হবে? অ্যাসিড নাকি ক্ষার? দেখো তো কার্বনেট আয়নটা কিসে কনভার্ট হইছে? অ্যামোনিয়াম কার্বনেট ছিল না, Cu3 2- এটাই তো কনভার্ট হইছে। এখন খেয়াল করে এটা কিসে কনভার্ট হইছে? কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হইছে আর হচ্ছে ওয়াটারে কনভার্ট হইছে। যাই হোক, কার্বনেট কি দেখাচ্ছে? Cu-2 মানে কি? তার ইলেকট্রন আছে, ইলেকট্রন সে গ্রহণ করে রাখছে, তাই তো? এখন লুইস ক্ষার মনে আছে? লুইস অ্যাসিড হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রন জোর গ্রহণ করে। আর লুইস বেস বা ক্ষার কারা? যারা হচ্ছে ইলেকট্রন জোর ত্যাগ করতে পারে। তাহলে ওর ইলেকট্রন জোর আছে, সে চাইলেই ত্যাগ করতে পারবে। তো সে কি হিসেবে কাজ করতেছে? ক্ষার হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? ক্ষার, লুইস ক্ষার। আশা করি বুঝছো। পরে আসো, নিচের কোন আয়নের ঘনমাত্রা যদি বৃদ্ধি করে এই প্রমাণ সেল বিভবের মান বেশি হবে? নানস্টের ইকুয়েশন দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, নানস্টের ইকুয়েশনটা তোমাদের মনে আছে? ই সেল ইজ ইকুয়াল টু কি ছিল? ই নট সেল মাইনাস 2.303 RT divided by EF log N of product divided by N of reactant। এটা আমার নানস্টের ইকুয়েশন ছিল, তাই না? এটা আমার নানস্টের ইকুয়েশন ছিল। এখন আমার কখন এই ই সেলের মানটা বৃদ্ধি পাবে? খেয়াল করো তো ভাইয়া, ই সেলের মানটা আমার কখন বৃদ্ধি পাবে? দেখো, ই সেল সূত্রটা ই ডট সেল থেকে এই অংশটা বাদ যাচ্ছে, মানে ই সেল থেকে একটা কিছু বাদ যাচ্ছে। তাহলে এই মানটা যত কম হবে, ই সেলের মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে একটা জিনিস ভাইয়া খেয়াল করো, এই মানটা কখন কম হবে? যখন এই যে এটার মান N of রিঅ্যাক্ট্যান্টের মানটা কি? বেশি হবে। রিঅ্যাক্ট্যান্ট যত বেশি হবে, ভাগ দিলে মানটা কম হবে। এই মানটা কম হলে এখান থেকে কম বিয়োগ যাবে, এটার মান বেড়ে যাবে। বুঝছো? তাহলে আমার বিক্রিয়াটা কার ছিল? জিঙ্ক আর আয়রনের ছিল, তাই না? জিঙ্ক এবং আয়রনের। খেয়াল করো তো এখানে কি ঘটছে? বিক্রিয়াটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, Fe3+ থেকে Fe2+ হচ্ছে। এই তো আমার বিক্রিয়া। আমি যে বিক্রিয়াটা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে। অন দা আদার হ্যান্ড Fe3+ ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হচ্ছে। এই তো সমতাকরণের জন্য এখানে যদি 2 দেই, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। তারপর যদি আমি কাটাকাটি করি, তাহলে কি থাকতেছে দেখো তো? জিঙ্ক প্লাস 2Fe3+ জিঙ্ক 2+ প্লাস 2Fe2+। এই তো ঘটনা। তাহলে এইটা আমার কি বলতো? এটা হচ্ছে আমার বিকারক, এটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এই বিক্রিয়ার জন্য আমি এইটুকু সেম রেখে আমার এখানে লগ উপরে যাবে কে ভাইয়া?
উপরে যাবে হচ্ছে প্রোডাক্ট কে জিঙ্ক, জিঙ্কের কনসেন্ট্রেশন জিঙ্ক 2+, নিচে আসবে কে Fe3+, Fe3+ এর কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার 2, যেহেতু সহগ 2 এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ থেকে আমি এখানে লিখতে পারি, এটা লিখতে পারি। এখন এটার ঘনমাত্রা যত বেশি হবে তত এটার মান কমে যাবে আর ই সেলের মানটা বেড়ে যাবে। তাহলে আমার উত্তরটা কি হবে, এটার ঘনমাত্রা বেশি লাগবে। তাহলে অপশন দেখো, জিঙ্কের ঘনমাত্রা 1 মোলার না, এটা আমার ভুল উত্তর, এটা না, উত্তর এটা হবে না। ওকে, Fe3+ এর ঘনমাত্রা, Fe2+ এর ঘনমাত্রা না, জিঙ্কের ঘনমাত্রা বাড়াইলে মান বেড়ে যাবে। এই যে Fe3+ এর ঘনমাত্রা যদি 1.1 করা হয়, মানে ঘনমাত্রা যদি বাড়ানো হয় Fe3+ এর, তাহলে এটার ঘনমাত্রা যদি ভাইয়া বাড়াই তাহলে আলটিমেটলি মানটা কমে যাবে। এই মানটা কমে গেলে এখান থেকে কম বিয়োগ হবে, ই সেলের মানটা বেড়ে যাবে। ই নট সেলের মান থেকে এই পুরাটার মান যত কম বিয়োগ হবে, ই সেলের মানটা তত বেড়ে যাবে। বুঝতে পারছি? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর বছর হয়ে থাকে। আচ্ছা, এবার আসো, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে? একটা নিঃসঙ্গ ইলেকট্রন, খেয়াল করো ভাইয়া, একটা একটা করে অপশন টেস্ট করি। CH3 পজিটিভ মানে কার্বন, কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 4টা, একটা, দুইটা, আচ্ছা এটা আমি এভাবে দেখাই। কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে খেয়াল করো, 4টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটার মধ্যে 3টা হাইড্রোজেন আসছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসছে একটা ইলেকট্রন নিয়ে, তাই তো? এখানে একটা হাইড্রোজেন আসছে একটা ইলেকট্রন নিয়ে, এখানে আরেকটা হাইড্রোজেন আসছে একটা ইলেকট্রন নিয়ে। তাহলে তার আউটার শেলে কয়টা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6, 6টা, আর এখানে আছে একটা, 7টা। প্লাস মানে কি ইলেকট্রন দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, তার মানে কি তার মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে এটা আমার উত্তর হবে না। ক্লিয়ার? এবার এখানে আসো, CH3- যেটা কার্বন, কার্বনের আউটার শেলে 4টা ইলেকট্রন আছে, তো 4টা ইলেকট্রনের মধ্যে 3টা হাইড্রোজেন আসছে, তাহলে 6টা, আর এই যে একটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন কার্বনের, তাই না? 4টা ইলেকট্রন ছিল, 3টা হাইড্রোজেন আছে, 7টা ইলেকট্রন হয়েছে। নেগেটিভ মানে কি ইলেকট্রন গ্রহণ করছে, তার একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দেখো তো, এই যে এটার মধ্যে কি একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে? তাহলে জানতে চাইছে কি কোথায় একটি নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে, একটি নিঃসঙ্গ যুগল, উত্তর হবে এটা। বি এর মধ্যে একটি নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে। এটা কেন না খেয়াল করো তো, নাইট্রোজেন, নাইট্রোজেন আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা, একটা, দুইটা, তিনটা, তিনটার মধ্যে 2টা হাইড্রোজেন আসছে, একটা হাইড্রোজেন, সরি নাইট্রোজেন আউটার শেলে 5টা ইলেকট্রন আছে, ভুল বললাম, 5টা, 1 2 3 4 5, তাহলে 2টা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে একটা হাইড্রোজেন আসছে। তাহলে আউটার শেলে কয়টা ইলেকট্রন হইলো? 1 2 3 4 5 6 7টা, আরেকটা গ্রহণ করছে, 8টা। তাহলে এর মধ্যে কয়টা মুক্তজোড়ী ইলেকট্রন আছে? 2টা, কিন্তু আমাকে জানতে চাইছে একটি, তাহলে এটা উত্তর হবে না। একইভাবে এটা উত্তর হবে না, উত্তর আমার বি। একটা জানতে চাইছে, এখানে কিন্তু নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে, কিন্তু 2 জোড়া আছে, আমার জানতে চাইছে 1 জোড়া কোথায় আছে। পরের প্রশ্নে আসো, কোন যৌগটি জলীয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না? খেয়াল করো, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, এখানে কি আছে? ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কি বিক্রিয়া করবে? CH3 CH, এখানে আছে CH2, ডাবল বন্ড যদি ভেঙে যায়, এই কার্বনে একটা ফাঁকা হবে, এই কার্বনে একটা ফাঁকা হবে, এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে, তাহলে এটা বিক্রিয়া করে, এটা আমার উত্তর হবে না। এটা কি? ফেনল, এটা আমার কি? ফেনল। খেয়াল করো তো, ওয়েজ ফেনল কি আমার অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশকে অর্থ এবং প্যারা পজিশনে কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে এবং এই ব্রোমিনের সাথে সে বিক্রিয়া করবে। অর্থপ্যারা, এটার সাথে যদি আমি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই, আমার কি পাবো? অর্থ এবং প্যারা প্রোডাক্ট পাবো, অর্থ ব্রোমোফেনল এটা পাবো, প্লাস প্যারা প্রোডাক্ট পাবো, এটা পাবো। ক্লিয়ার? ওকে, এটা কি? এনিলিন, এনিলিন কি করবে? এনিলিনও তো অর্থপ্যারা নির্দেশক, এনিলিনও কি অর্থপ্যারা নির্দেশক। তো এখানে আমি কি পাবো? অর্থ, এটার সাথে যদি আমি ব্রোমিন অ্যাড করি, আমি অর্থপ্যারা প্রোডাক্ট পাবো, অর্থপ্যারা প্রোডাক্ট পাবো, এটা প্লাস একটা প্যারা প্রোডাক্ট পাবো। মেইন প্রোডাক্ট হবে প্যারা, এটা আমরা জানি, অর্থপ্যারা প্রোডাক্ট পাবো। একই হবে, এটা কি? টলুইন, টলুইন আমার কি অর্থপ্যারা নির্দেশক, কারণ কি এরা বেনজিন বলে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে। এটার সাথে যদি ব্রোমিন অ্যাড করো, অর্থপ্যারা কম্পাউন্ড পাবো।
অর্থকরা কম্পাউন্ড পাবো। দেখো সবগুলোর সাথে হচ্ছে ব্রোমিন বিক্রিয়া করবে, তাহলে এটা কি নো আনসার? আনসার নাই, এর কি আনসার নাই, আনসার নেই। অনেক অনেক ব্যাখ্যা দেয়, কিন্তু এটা সবগুলোই কি ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। ওকে, পরে আসো। একটি নির্দেশক মানে পি ক্যালন, আচ্ছা এখানে বুঝতে হবে পি কে, এটা কিন্তু ইন, পি কে ইন, এটা লন আসছে, হ্যাঁ ইন হবে আয়ন, মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে তোমার কি বলা হয় পি কে, মানে এটা বোঝাচ্ছে তোমার এই যে কি প্রশমন বিন্দু, এটা কি বোঝায়? প্রশমন বিন্দু, প্রশমন বিন্দু। প্রশমন বিন্দু কত দিছে? 9.3 দিছে, 9.3 প্রশমন বিন্দু। তাহলে এটা কোনটার মধ্যে ব্যাখ্যা করা যায়? তাহলে আমরা একটু গ্রাফগুলো দেখার ট্রাই করি। বিক্রিয়া কার কার মধ্যে হইতে পারে? বিক্রিয়া হইতে পারে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, কি হইতে পারে? স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। সবল অ্যাসিড, সবল ক্ষার, এদের মধ্যে বিক্রিয়া ঘটতে পারে। যদি এদের মধ্যে বিক্রিয়াটা ঘটে তখন গ্রাফটা কিরকম হবে খেয়াল করো। এটা যদি আমার গ্রাফ হয়, এটা যদি 0 পয়েন্ট হয়, এটা হচ্ছে আমার 7, এটা হচ্ছে আমার 14, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14, তাই তো 7 8 9 10 11 12 13 14, ক্লিয়ার? ওকে, সবল অ্যাসিড মানে কি সম্পূর্ণ আয়নিত হবে, সবল ক্ষার সম্পূর্ণ আয়নিত হবে। তাহলে তাদের গ্রাফটা কিরকম হবে ভাইয়া? তাদের গ্রাফটা হবে এরকম, অ্যাসিড কি সম্পূর্ণ আয়নিত হবে, একদম 2 এর কাছাকাছি আসবে, ক্ষারও কি সম্পূর্ণ আয়নিত হবে। তাহলে তাদের প্রশমন বিন্দুটা কত? এই পুরোটা। এখানে সকল নির্দেশক ইউজ করা যাবে, কি সকল নির্দেশক ইউজ করা যাবে, সকল নির্দেশক। ওকে, এবার আসো পরবর্তীতে স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, উইক বেস, সবল অ্যাসিড দুর্বল ক্ষার, এদের ক্ষেত্রে কি হবে ঘটনাটা খেয়াল করো। তাদের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে যায় না কেন? এটা গ্রাফটা কিরকম হবে? এটা যদি 0 হয়, এটা যদি 7 হয়, 7 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই তো? তাহলে স্ট্রং অ্যাসিড, অ্যাসিডটা কি আমার সম্পূর্ণ আয়নিত হবে, অ্যাসিডটা হচ্ছে আমার সম্পূর্ণ আয়নিত হবে, তাই তো? অ্যাসিডটা আমার সম্পূর্ণ আয়নিত হয়েছে, অ্যাসিড হচ্ছে আমার সম্পূর্ণ আয়নিত হয়েছে, কিন্তু ক্ষার কি উইক, তাহলে সম্পূর্ণ আয়নিত হবে না, কম আয়নিত হবে, ধরো 8 এর কাছাকাছি হয়তো গেল, বা 8 9 এর কাছাকাছি, 8 9 এর কাছাকাছি। তাহলে এখানে কোন ধরনের নির্দেশক ইউজ করা যাবে? অ্যাসিডীয় নির্দেশকগুলো, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলা। তারপরে আসো, যদি এরকম হয় উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, স্ট্রং বেস, যদি এরকম হয় জিনিসটা, তখন কি হবে? গ্রাফটা কিরকম হবে খেয়াল করো। এটা হচ্ছে 7 উইক অ্যাসিড, অ্যাসিড কম আয়নিত হবে, কম আয়নিত হবে, ক্ষার স্ট্রং বেস, ক্ষারটা বেশি আয়নিত হবে। তাহলে প্রশমন বিন্দুটা কি অ্যাসিডিক হবে, আরে বেসিক হবে, মানে ফেনল হবে, 9 এর বেশি হবে, মানে 7 এর বেশি হবে, তাহলে ফেনফথ্যালিন ইউজ করা লাগবে। আর দুইটাই যদি উইক হয়, তার গ্রাফটা কি এরকম হয়, কোনো নির্দেশক ইউজ করা লাগে যায় না, কোনো নির্দেশক ইউজ করা যায় না, তাই তো? এখন আমার প্রশ্নে আসো, প্রশ্নে জানতে চাইছে প্রশমন বিন্দু 9.3 অবশ্যই 7 থেকে বেশি, তাহলে 7 থেকে বেশি কার হবে, মানে 7 এর উপরে কার প্রশমন বিন্দু? স্ট্রং বেস আর হচ্ছে কি উইক অ্যাসিড, তাই না? স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক অ্যাসিড কই আছে দেখো তো, স্ট্রং বেস, উইক অ্যাসিড, দেখো এই দুইটাই উইক, তাই এটা বাদ, দুইটাই স্ট্রং, এটা হচ্ছে বেসটা হচ্ছে উইক, এটা বাদ, এইটা কি দুইটাই উইক, এই যে স্ট্রং বেস উইক অ্যাসিড, এটা হবে आंसर। অ্যাসিডটা কি স্ট্রং, উইক ফর্মিক অ্যাসিড, আর ক্ষারটা কি স্ট্রং, সোডিয়াম হাইড্রোক্সাইড, উত্তর হবে বি, বুঝছো? আচ্ছা, পরে আসো, নিচে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? মনে রাখবা বুরেট পিপেট, এগুলো হচ্ছে তোমার কিসে ইউজ করা হয়? বুরেট পিপেট, এগুলো হচ্ছে তোমার টাইটেশন ইউজ করা হয়, মেজারিং সিলিন্ডার আর আয়তনিক ফ্লাক্স,
প্রমাণ দ্রবণ কথা মানেই কি আয়তনিক ফ্লাক্স, প্রমাণ দ্রবণ কথা মানেই কি আয়তনিক ফ্লাক্স, এটা মনে রাখবা, মুখস্থ টাইপ পড়া। পরে আসো, সমুদ্রপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত কোন বায়ুমণ্ডল বিস্তৃত? মনে আছে তোমাদের? সমুদ্রপৃষ্ঠ থেকে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কোন বায়ুমণ্ডলটা বিস্তৃত আছে? এটা আমরা ওই যে আমাদের বায়ুমণ্ডলকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে, তাই না? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ট্রোপো, স্ট্র্যাটো, তারপর হচ্ছে থার্মো, আরেকটা কি ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার বলা বা আয়নোস্ফিয়ার বলা হয়। তাহলে 4টা স্তর লিখে দিচ্ছি আমি, হ্যাঁ একটু খেয়াল করো। স্তরগুলো কি ছিল? প্রথমে ছিল ট্রোপোমণ্ডল, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোমণ্ডল। তারপর কি ছিল? স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল। তারপর ছিল সবচেয়ে যেটা ঠান্ডা, মেসোমণ্ডল, মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। তারপর ছিল 4 নম্বর থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, দেন থার্মোমণ্ডল, সবচেয়ে টেম্পারেচার বেশি। ট্রোপোস্ফিয়ার ছিল কত? 0 থেকে 15 কিলোমিটার। কত? ভূমি থেকে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। আর 15 থেকে এটা ছিল 85 কিলোমিটার পর্যন্ত। এটা ছিল 85 থেকে সরি 15 থেকে 50, 15 থেকে 50। আর এটা ছিল 50 থেকে 85, 50 থেকে 85 কিলোমিটার, 85 কিলোমিটার। আর এটা হচ্ছে 85 থেকে 500 পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত। এখন তোমার প্রশ্ন জানতে চাইছে 15 থেকে 85 কোনটা? ট্রোপোস্ফিয়ার, সরি ট্রোপোস্ফিয়ার তো না, সরি কি বললাম এটাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। 0 থেকে 15 হচ্ছে ট্রোপো, আর স্ট্র্যাটো হচ্ছে 15 থেকে 50। উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয় জানো? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। পৃথিবীর যত ঘূর্ণিঝড়, ঝড় যা আছে সব ট্রোপোস্ফিয়ারে হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। মেসোস্ফিয়ারকে বলা হয় সবচেয়ে শীতলতম অঞ্চল। আর এই যে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল যেটাকে বলা হয়, এটাকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল। আর আমাদের যে নরমাল বিমানগুলো আছে সেগুলো ট্রোপোস্ফিয়ার দিয়ে চলে, কিন্তু জেট বিমান যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে বা স্ট্র্যাটোমণ্ডল দিয়ে চলে। এগুলো একটু মনে রাখবা, পরীক্ষা আসে। তারপরে প্রশ্নে যদি আমরা যাই, খেয়াল করো, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করবে? আমাদের বইয়ে সবাই আমরা এটা আনসারটা 7 দাগাইছি। 7 ছিল অ্যালকেন। যদি অ্যালকেন হইতো উত্তরটা হইতো 7, কিন্তু আমাকে জানতে চাইছে অ্যালকিন সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সমানতার 1 নাম্বার শর্ত কি ছিল? কাইরাল কার্বন থাকা লাগবে। আলোক সমানতার শর্তগুলো মনে আছে? 1 নাম্বার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে। আচ্ছা, কাইরাল কার্বন বাদ দিয়ে 1 নাম্বার শর্ত হচ্ছে আলোক সক্রিয় হইতে হবে। যৌগগুলোকে কি হইতে হবে? আলোক সক্রিয় হওয়া লাগবে। সক্রিয় হলো। আলোক সক্রিয় কখন হবে? যখনই তার কি কাইরাল কার্বন থাকবে। 2 নাম্বার শর্ত ছিল দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত কি ছিল? পরস্পরের অসমাপতিত হইতে হবে। পরস্পরের অসমাপতিত হওয়া লাগবে। এগুলো হচ্ছে শর্ত ছিল। আচ্ছা, কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। ধরো এক্স, ওয়াই, জেড, পি, 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। এটাকে কি বলা হবে? কাইরাল কার্বন থাকা লাগবে। এখন অ্যালকেনের ক্ষেত্রে যদি আমি কথা বলি, ধরো এটা একটা কার্বন, কার্বনের 4টা হাত, তাহলে এখানে ধরো তুমি কি দিবা? CH3 দিতে পারো। এখানে তুমি C2H5 দিতে পারো। এখানে তুমি আর কি কি দিতে পারো? কার্বন কয়টা আছে? 2টা 3টা 4টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। এখানে তুমি H দিতে পারো। এখানে তুমি কি দিতে পারো? CH2 CH3, তাই তো? দেখো 4টা ভিন্ন ভিন্ন জিনিস। এখানে একটা কি আছে? H আছে। এখানে একটা CH3 আছে। এখানে C2H5। এখানে কি C3H কত 7 আছে। তাহলে এটা একটা কাইরাল কার্বন, এটা আলোক সমানতা শো করবে। খেয়াল করো তো ভাইয়া, এখানে টোটাল কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4 5 1 2 3 4 5 6 7।
তাই না, 7টা কার্বন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা কার্বন? 7টি কার্বন। কার ক্ষেত্রে? অ্যালকেন। যদি অ্যালকেন হইতো, উত্তরটা অ্যালকেন হইতো, তো সর্বনিম্ন কয়টা কার্বন? 7টি কার্বন। 7টি কার্বন সর্বনিম্ন অ্যালকেনের ক্ষেত্রে। কিন্তু আমার জানতে চাইছে অ্যালকিন। খেয়াল করো, আমি এইটুকু জিনিস সেম রাখলাম, একটা কার্বন 4টা হাত দিয়ে দিলাম, এখানে একটা H, এখানে একটা CH3, এখানে একটা CH2 CH3 দিলাম। কিন্তু এখানে আমার কি ছিল? 1 2 3 কার্বনের ছিল। আমি যদি এখানে এরকম লিখি, খেয়াল করো তো, CH2 CH ডাবল বন্ড CH2, এটা হইতে পারে? হইতে পারে। কারণ কি, দেখো 4টি ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে এখানে সর্বনিম্ন কয়টা কার্বন হলো? 6টা কার্বন, একটা কার্বন কমে গেল। যদি অ্যালকিন হয়, তাহলে সর্বনিম্ন কয়টা কার্বন লাগবে? 6টি কার্বন লাগবে। আর যদি অ্যালকাইন হইতো, এখানে ট্রিপল বন্ড বানাই দিতা, 6টি কার্বন। বুঝাইতে পারলাম? আশা করি বুঝছো। তাহলে উত্তরটা কি হবে আমার? সর্বনিম্ন কয়টি কার্বন লাগবে? 6টি। এটা ধুমায় সবাই আনসার করছো কি 7টি। কিভাবে 7টি হবে না, বুঝছো কি? আশা করি বুঝাইতে পারছি। পরে আসো, কোন ডি অরবিটাল যুক্ত অরবিটালগুলো হচ্ছে সরাসরি অক্ষ বরাবর অবস্থিত? খুবই মজার একটা প্রশ্ন। এটা ডিউতে একবার রিটেনে আসছে, একবার এমসিকিউতে আসছে, দুইবার এমসিকিউতে আসছে, একবার রিটেনে আসছে। সরাসরি অক্ষ বরাবর কোন কোন অরবিটাল? ডি এর কয়টা অরবিটাল ভাই? ডি এর 5টা অরবিটাল। চলো আমরা ডি এর 5টা অরবিটাল একটু দেখা ট্রাই করি। আমাদের ডি এর যে 5টা অরবিটাল আছে সেগুলো একটু দেখা ট্রাই করি। এক্স ওয়াই জেড এক্সিস। ওকে, আমি 5টা অরবিটাল আগে আঁকাই নি, কেমন? 2টা 3টা 4টা, এই হচ্ছে 5টা। ওকে, খেয়াল করো, ডি এর 5টা অরবিটাল, একটা কি? ডি এক্স ওয়াই, আরেকটা কি? ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাই তো, এই 5টা অরবিটাল। খেয়াল করো, ডি অরবিটাল কি আকৃতি? ডাবল ডাম্বেল, তাই না? এই কিভাবে আঁকবো? দেখো, এক্স ওয়াই, মনে মনে এক্স এবং ওয়াই এর মাঝে কাটবো। তাহলে একটা অরবিটাল যাবে এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে, এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে যাবে একটা অরবিটাল। আরেকটা যাবে এই অরবিটালটার সাথে, এই অক্ষটা এইটার সাথে 90 ডিগ্রি করে। এই হচ্ছে এক্স ওয়াই স্ট্রাকচার। ওয়াই জেড, তাহলে কি ওয়াই এবং জেড এর মাঝে মনে মনে কাটবো। তো প্রথম ডাম্বেলটা যাবে ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে, ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে। পরের ডাম্বেলটা যাবে এই ডাম্বেলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। আশা করি বুঝাইতে পারছি। এবার আসো জেড এক্স, মনে মনে বুঝো কি হবে। জেড এবং এক্স এর মাঝে দিয়ে একটা যাবে, প্রথম ডাম্বেলটা যাবে জেড এবং এক্স এর মাঝে দিয়ে, পরেরটা যাবে এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কিন্তু যখন স্কয়ার চলে আসবে, ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার যখন চলে আসছে, স্কয়ার চলে আসলে মনে রাখবা সরাসরি অক্ষ দিয়ে, এক্স এবং ওয়াই, এক্স অক্ষ দিয়ে একটা, ওয়াই অক্ষ দিয়ে একটা, সরাসরি অক্ষ দিয়ে যাবে কখন? যদি স্কয়ার চলে আসে। জেড স্কয়ার, তাহলে সরাসরি জেড অক্ষ দিয়ে যাবে। ডাম্বেল যেহেতু দুইটা, আরেকটাকে এরকম একটা মেঘের বলয় তৈরি করবে। এই হচ্ছে আমার অরবিটাল স্ট্রাকচার। তাহলে অক্ষ বরাবর কোন দুইটা? অক্ষ বরাবর হচ্ছে আমার দুইটা অরবিটাল, ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার আর হচ্ছে ডি জেড স্কয়ার। এই দুইটা হচ্ছে আমার সরাসরি অক্ষ বরাবর। বাকি কোনটা কি সরাসরি অক্ষ দিয়ে গেছে? না, যায় না। তোমরা বলতে পারো ভাই জেড দিয়ে গেছে, না, জেড তো খাড়া উপরের দিকে, এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে গেছে। ক্লিয়ার? যদি এটা বুঝো আশা করি উত্তর পারবা। তাহলে অক্ষ বরাবর কোনটা? সরাসরি অক্ষ বরাবর ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার আর হচ্ছে ডি জেড স্কয়ার, ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার আর হচ্ছে ডি জেড স্কয়ার। আশা করি ক্লিয়ার। উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন যদি যাই, কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে? সহজ জিনিস। দেখো ভাইয়া, মিথেন অ্যাসিডিক না। কারণ কি? তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য, ওইখানে কেউ কারো দিকে নিচ্ছে না, প্রোটন প্রপারলি বাইরে হইতে পারতেছে না। একই 4টা হাইড্রোজেন কি একই ভাবে আছে? বেনজিন তো না। কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটার কার্বন অ্যাসিডিক, কিন্তু এটা থেকে বেশি অ্যাসিডিক কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড। কেন? খেয়াল করো। আর অ্যালকাইন 1 সবচেয়ে অ্যাসিডিক, এটা আমরা পড়লাম না, সি ট্রিপল বন্ড সি, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে।
এই কার্বন কি নিজের দিকে বেশি কাছাকাছি থাকে, সো এই বন্ডের ইলেকট্রন কার্বনের দিকে কিছুটা সরে আসছে, এখানে ইজিলি প্রোটনটা কি বাইর হয়ে যাইতে পারে। বুঝাইতে পারলাম? তাহলে অ্যাসিডিক হবে কি অ্যালকাইন 1। পরের প্রশ্ন আসো, নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? দেখছো গত মানে আমরা যে 2024-25-26 কোশ্চেন সলভ করলাম, ওইখানে কিন্তু ডাইপোল মোমেন্ট দিয়ে প্রশ্ন আসছে, এবারে আসছে। সো খেয়াল করো এটা ডাইপোল কত, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এদিকে আছে একটা ব্রোমিন, এখানে আছে একটা ব্রোমিন, একইভাবে এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে। খেয়াল করো এই ব্রোমিন নিজের ইলেকট্রন টানবে নিজের দিকে, এটা টানবে নিজের দিকে, তাহলে এই দুইটা কি নালিফাই হয়ে গেছে। এই ব্রোমিন এদিকে টানবে, এই ব্রোমিন এদিকে টানবে, এটা নালিফাই হয়ে গেছে। তাহলে এটার মধ্যে কি কোনো ডাইপোল মোমেন্ট নাই। এবার এটা খেয়াল করো, সি ডবল বন্ড ও আর হচ্ছে দুইটা ক্লোরিন আছে, ক্লোরিন নিজের দিকে টানবে, ক্লোরিন নিজের দিকে টানবে, আলটিমেটলি তার লব্ধিটা এদিকে ক্রিয়া করবে। আর এখানে হচ্ছে অক্সিজেন নিজের দিকে টানবে, তাহলে এটাকে নালিফাই করে দিচ্ছে, এটার মধ্যে কি ডাইপোল মোমেন্ট নাই। বোরন ট্রাইফ্লোরাইড বয়ফ্রেন্ড নাম্বার 3, এটা খেয়াল করো, এই তো, তাহলে এদিকে টানবে এদিকে টানবে, লব্ধিটা নিচের দিকে ক্রিয়া করবে, আর এটা এদিকে কাজ করবে, এটাও নালিফাই হয়ে গেছে, এটাও নাই। কিন্তু তুমি যদি সি অপশনসটা দেখো, দেখো সি ডবল বন্ড ও এই পাশে হচ্ছে এইচ, এই পাশে হচ্ছে এইচ, তাই না? এইচ সি এইচ ও না, এই ভুল লিখলাম তো, এইচ সি এইচ ও, ঠিক আছে তো? হ্যাঁ, এবার খেয়াল করো এখানে হাইড্রোজেন কি কার্বন থেকে তড়িৎ ঋণাত্মক না, হাইড্রোজেন কিন্তু নিজের দিকে ইলেকট্রনকে টানতে পারতেছে না, শুধু একদিকে ইলেকট্রন টানতেছে অক্সিজেনের দিকে। সো এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার ডাইপোল মোমেন্টটা কাজ করবে। উত্তরটা কি হবে? উত্তর হবে আমার সি। আশা করি বুঝাইতে পারছি, ডাইপোল মোমেন্টের প্রশ্ন যেন আর ভুল না হয়। ওকে, পরবর্তীতে আসো, নিচের বিক্রিয়াটির নাম কি? খেয়াল করো ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণে কি হয়, কার্বনিল গ্রুপ মিথিলিন মূলকে পরিণত হয়, কিন্তু এখানে দেখো তো কার্বন সংখ্যা কমে গেছে, তাহলে এটা আমার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া না, তাহলে এটা আমার কি উত্তরে আসবে না। এখানে দেখো কার্বনিল গ্রুপ মিথিলিন মূলকে পরিণত হয়েছে, কিন্তু কার্বন সংখ্যা তো কমে, এখানে কার্বন সংখ্যা কমে গেছে, এটা বাদ। ওটস বিক্রিয়া না, ওটস বিক্রিয়া কি করা হয়, অ্যালকেন উৎপাদন করা হয়। স্যামিয়ারের বিক্রিয়া না, এটাও না, কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, উত্তর হবে এটা, কারণ কি এখানে কার্বন সংখ্যা কমে গেছে, ক্ষুদ্র করা হয়েছে, তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে এই হচ্ছে আমার প্রশ্নগুলো ছিল। তো তোমরা যারা যারা আমাদের ভার্সিটি ইউনিট আইসিইউ ব্যাচে এখনো ভর্তি হও নাই, আমাদের ক্লাস যদি দেখো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের 20টি করে লাইভ ক্লাস হবে। যারা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে অন্য কিছু দেখাতে যাচ্ছ, বাংলা ইংলিশ, তাদের জন্য আমাদের বাংলা ইংলিশ মহসিন ভাই এবং হচ্ছে আমাদের সুফিয়ান ভাইয়ের ক্লাস থাকবে 20টি করে। আর আমাদের কোর্সে তোমরা যখনই ভর্তি হবা, সাথে সাথে তোমরা আমাদের প্রিমিয়াম যে লেকচার শিট আছে সেটা পেয়ে যাবা। কোর্স ফি ছিল 8,000 টাকা, ওটাকে ডিসকাউন্ট করে 4,000 টাকা করা হয়েছিল, কিন্তু এখন যারা ভর্তি হবে তারা মাত্র আরো 1,000 টাকা ডিসকাউন্টে 2999 টাকায় ভর্তি হইতে পারবা। সকলে ভালো থাকো, আমাদের কোর্সে ভর্তি হয়েছে, দেখা তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তবে কোশ্চেন ব্যাংকটা কিভাবে অ্যানালাইসিস করতে হবে, ওই টপিকগুলো কিভাবে পড়তে হবে, আশা করি জিনিসটা বুঝছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী মানে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।